নাকি এটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য একটা নতুন ফন্দি ফিকির। কারণ যেহেতু দর্শকদের থেকে টাকা নেওয়া হয়েছে, সুতরাং এক্সপেন্সটা খুব ভালোভাবে দেখাতে হবে। এইভাবে কি বলা হচ্ছে যে আননেসেসারি এক্সট্রা টাকা আমাদের খরচা হয়ে গেছে? কথাগুলো বলতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু যেভাবে লোক ঠকানোর বিজনেস চতুর্দিকে চলছে, জলনদীপের ভিডিওগুলো দেখুন, ইন্দিরা দেবীর ভিডিওগুলো দেখুন, আরও অনেক হাজার ঘন্টা ভিডিও আছে এরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, যেখানে সিম্পলি দর্শক ঠকানো হচ্ছে গিফট চাইবার জন্যে, ডিজিটালি ভিক্ষে চাইবার জন্যে। ঠিক আছে না, কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু মনে হচ্ছে কি এটা কি এক্সট্রা মানি খরচা হচ্ছে, এক্সট্রা এক্সপেন্স হচ্ছে, আমাদের নিজেদের ভুলের জন্য হলেই বা, কিন্তু এক্সট্রা এক্সপেন্স হচ্ছে, এইটাই শো করা হচ্ছে কেন? এক্সট্রা এক্সপেন্স মানে কি এক্সট্রা মানি? সেই এক্সট্রা মানিটা কি দর্শকরাই ভরপাই করবে? কি বলতে চাওয়া হচ্ছে? এটা কায়দা করে কি চাওয়া হচ্ছে? কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে, এটা তো বুঝতে পারছি, কিন্তু কেন? ফর এক্সট্রা বেগিং? ফ্রেন্ডস, আপনাদের আমি বলেছি যে 2-4 দিন ধরে আমি ভিল ফুড আর সিপি ব্লগস, মানে আমাদের প্রিয় সোনার মাম্মার যে ব্লগটা, ওটা ফলো করছি। কাউকে ভালোভাবে না জেনে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আমি বসি না। আমার কতগুলো এথিক্স আছে, ভিডিও টু ভিডিও বলি, এক্সট্রা খবর জানা থাকলেও বলি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাউকে ভালোভাবে না জেনে তার সম্বন্ধে কথা বলি না। তো সিপি ব্লগসের কতগুলো কমেন্ট আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। নামগুলো বলছি না, যেহেতু অন্য লোকের ভিডিওতে এই কমেন্টগুলো এসছে। প্রথম কমেন্টটা গেলেই দেখতে পাবেন। ডাক্তার দেখানোর আগেই মার্কেটিং? বাবা, আমারও রক্তের প্রবলেম, চেন্নাই অ্যাপেলোতে দেখাই। আমার উকিল বাবাও ডাক্তার দেখানোর আগে কখনো মার্কেটিং করেননি। কেসটা হচ্ছে, যারা সিপি ব্লগস দেখোনি, মানে আজকে ব্লগটা দেখোনি, তাদের বলে দিই। প্রথমে এই যে প্রিয় সোনার মা, ইনি দর্শকদের এসে বলেছিলেন যে প্রচুর টাকার দরকার, 40 লাখসের মতো দরকার। দর্শকরা 15 দিনের মধ্যে ওনাকে 12.5 লাখ এরকম মতো তুলে দিয়েছিল। ঠিক আছে, তারপর উনি ঠিক করলেন যেহেতু এটা নট এনাফ, সেই নিয়েও অনেক কথা হয়। 2 সপ্তাহে 12 লাখ টাকা ইজ নট এনাফ। পুরো টাকাটাই কি দর্শকরা দেবে? যাই হোক, আজকাল তো তাই ডিমান্ড চলছে। গেমার ক্ষেত্রেও দেখছো, বাড়িতে পাঁপড় ভাজা করবে, পাঁপড় প্যাকেট ফুরিয়ে গেছে, সময় দর্শকরা টাকা দাও। জন্মদিন হবে, দর্শকরা গিফট দাও। ফলিপের কেসটা দেখছো তো। তো যাই হোক, ফিরে আসি এই টপিকে। তো টাকা পুরো ওঠেনি বলে ওনারা ঠিক করেছেন যে না, ওখানে যাব না, যেখানে গিয়ে দেখাবার কথা ছিল। প্রিয় সোনার থ্যালাসেমিয়া রয়েছে, তো ওইখানে যাব না, আমরা পুনেতে একটা জায়গা আছে সেইখানে গিয়ে আগে দেখিয়ে নিই। যদি এখানে কাম হয়ে যায়, মানে এখানে কম পয়সা কামটা হয়ে যায়, তাহলে আমরা আর ওই বেশি পয়সার দিকে যাব না। এটা নিয়ে উনি এক্সটেন্সিভ লাইভও করেছেন। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এনারা পুনে গেছেন সপরিবারে। পুনেতে নামলেন, সেটা ট্রেন থেকে সবে নামলেন, সেটা ব্লগে দেখতে পাচ্ছি। নেমে এইবার হোটেল খুঁজেছেন। এবার রিক্সাওয়ালাকে বলেছেন যে একটা হোটেলে নিয়ে চলো। তো সেখানে গিয়ে দেখেছেন যে হোটেলের প্রচণ্ড চার্জ। একটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের হোটেলে নিয়ে চলো। রিক্সাওয়ালাকে বলা হয়েছে যে ক্লিনিকের আশপাশের হোটেলে নিয়ে চলো। রিক্সাওয়ালা ক্লিনিকের আশপাশের হোটেল বলে এমন একটা হোটেলে নিয়ে গেছে, সেটা 5 থেকে 7 কিলোমিটার দূর অন্তত ক্লিনিক থেকে। গল্পটা একটু বলি। উনি বলেছেন কম রেঞ্জের হোটেলে যাব। তো রিক্সাওয়ালা নিয়ে গেছে একটা হোটেলে, গিয়ে বলছে কম রেঞ্জের হোটেল, কিন্তু যেহেতু কম রেঞ্জের হোটেল, ওই জন্য এদের একটা নিয়ম আছে যে ফুল পেমেন্ট আগে দিতে হবে। তো এই যে আমাদের প্রিয় সোনার মাম্মা, ইনি বলেছেন অতটা টাকা আমি দিতে পারবো না, 70 to 80% আমি দিয়ে দেবো। তো টাকাটা দিয়ে দিয়েছেন, মানে উনি বাধা পড়ে গেছেন, বুঝতে পারছো? 70% যদি চার্জ তুমি দিয়ে দাও, তার মানে কি ওখানে তুমি বাধা পড়ে গেলে। এইবার বিকেলবেলা ক্লিনিকে যাওয়ার জন্য সেই অটোওয়ালাকে ফোন করেছেন। তিনি ফোন তোলে, বললো আমি ব্যস্ত আছি, বাইরে অনেক দূরে ভাড়া খাচ্ছি, তুমি অন্য অটো নিয়ে চলে যাও। কোয়াইট ন্যাচারাল এই অবধি সব চলছিল। অন্য একটা অটো নিয়ে তার সঙ্গে দরদাম করেছে, তো সে বলেছে 150 টাকা এক পিঠের ভাড়া, মানে শুধু ক্লিনিকে যাতায়াত, যেটা ক্লিনিকে যাওয়ার ভাড়াটা 150, ফেরার ভাড়াও আরও 150 লাগবে, মানে টোটাল 300। তো ইনি বলেছেন সে কি, আগের অটোওয়ালাটা যে বলল আমাদের ওয়াকিং ডিস্টেন্স, তখন বলল সে কি ওয়াকিং ডিস্টেন্স, এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার দূর, আমি এখানে অটো চালাই, আপনি আমাকে শেখাতে আসছেন। তখন প্রিয় সোনার মাম্মা বুঝতে পারছো? এবার এই টপিকে কমেন্টগুলো এসছে, বাকি কমেন্ট শোনো।
এতে কারোর মাধ্যমে খোঁজ নিয়ে চলাফেরা করানো সব কমিশনের ব্যাপার। দেখবে সব টাকা কমিশনেই শেষ হয়ে যাবে, বিপদে পড়ে যাবে। ঠিক আছে, তারপরে যেটা ভাইটাল কমেন্ট, যেটা নিয়ে আমি এখন মন্তব্য করতে এসেছি। আরে তোমরা ইউটিউব সার্চ করো যে পুনেতে অমুক জায়গায় আছি, এখানে কম দামে কোথায় হোটেল রুম পাওয়া যায়, তোমরা খুঁজে পাবে। খুবই ভাইটাল ব্যাপার। এত বড় ব্লগার আমি দেখলাম 2.5 লাখের কাছাকাছি, 2.5 লাখ থেকে ওপরে এনার সাবস্ক্রাইবার কাউন্ট। মানে দিনরাত ইউটিউব নিয়েই এনারা পড়ে থাকেন, রুটি রোজি হচ্ছে ইউটিউব। তাহলে যারা ইউটিউব খোঁজে, মানে ইউটিউব খোঁজে নিশ্চয়ই, নানা রকম ভিডিও দেখে নিজেদের, তাহলে ইউটিউব নিয়ে যাদের কারবার তারা একটু সার্চ করবে না? আজকাল তো যে কোনো মানুষ আপনার ওই ম্যাপ সার্চ করে তবে যায় সেই অঞ্চলে কোনো কটা হোটেল আছে, কম রেঞ্জের হোটেল কি আগে ভাগে বুক করা যায় কিনা। আমরা তো কোথাও বেড়াতে গেলে বাড়ি থেকেই হোটেলটা বুক করে যাই, সেটাতে অনেক ইজি হয় ঘটনা। আচ্ছা, এই ধরনের ব্যাপারটা কেন করা হচ্ছে? গ্যাটের পয়সা খরচা করে কন্ট্রোভার্সি চাওয়া হচ্ছে, ব্যাপারটা কি তা বুঝতে পারছি না। নাকি কন্টেন্ট বানানো হচ্ছে? কন্টেন্ট বানানোর কোন তারিকা, কোন তারিকা? ব্লগাররা কন্টেন্ট চায়, সে তো জলনদীপের ভিডিওতে দেখো, এমনকি টিনাও এক এক সময় বাইক দেখায়, বাইকার দেখায় না, তাই না? প্রত্যেকটা ব্লগারের ভিডিওতেই দেখবে তারা কন্ট্রোভার্সি চায়। ঠিক আছে, তাই জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অস্তিত্ব। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের চর্চায় রাখে, আর ব্লগাররা কন্ট্রোভার্সি চায়। ঠিক আছে, সেদিন একটা ব্লগ দেখলাম, ব্লগটা ভেতর থেকে পুরোটা দেখিনি কারণ ওই ব্লগটাকে আমি ফলো করি না। ব্লগটার টাইটেল হচ্ছে যে বাচ্চা যে সন্তানের জন্য এত চিন্তা করলাম, সেই সন্তান আজ আমার সঙ্গে এইরম ব্যবহার করলো। মানে তুমি কিরম ব্যবহার করেছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি। আজকালকার মানুষেরা এত বোকা তো কেউ নয়। অসুস্থ ছেলে নিয়ে যেখানে যাচ্ছ, যেখানে উনি বলছেন যে আমার এক একটি পয়সা মূল্যবান। এর আগে লাইভেও শুনলাম বা ওই ব্লগগুলো ফলো করছি, তাতেও দেখছি যে আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছি না, কারণ কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমার এক্সট্রা পয়সা লাগবে। যাদের কাছে এখন পুরো ব্যাপারটা এরকম একটা টাইট বাজেটের মধ্যে রয়েছে, কিছুটা টাকা দর্শকরা দিয়েছে, সুতরাং অন্য লোকের ওপর ডিপেন্ডেন্ট খানিকটা, সেখানে মানে হিসেব না দিলেও পরের পয়সা তুমি যদি ইউজ করো, একটা বাধ্যবাধকতা তো থাকেই। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে উনি বলছেন ওনার সমস্ত বাজেটটা উনি চিকিৎসার দিকে দিতে চান, বাকি এক্সট্রা খরচ উনি কম করতে চান, সেখানে উনি একটু খোঁজ খবর নিয়ে যাবেন না? এখানে দেখো তো ওনার অবস্থাটা কি হলো, 70% দিয়ে দিয়েছেন, আর যাতায়াতের ভাড়া রেগুলার 300 করে। তাহলে কেসটা কি হচ্ছে? মানে ওই 70% চার্জ দিয়ে দিয়েছেন, সুতরাং ওই হোটেল ছাড়া ওনার পক্ষে অত সহজ নয়। আর রেগুলার যাতায়াতের ভাড়া হচ্ছে 300 টাকা করে। এক্সপেন্স কতটা বেশি হয়ে গেল না? এটা কি ইচ্ছে করে কন্টেন্ট বানানোর জন্য বলা হচ্ছে, না সত্যি এই ঘটনাগুলো ঘটেছে? বাকি শোনো, এখানে লিখেছেন, অ্যাকচুয়ালি দর্শকরা খুব ইনভলভ হয়ে যান তো অনেক দিন থেকে যারা দেখছেন, তোমরা তো এমন একটা হোটেল নিতে পারো যেখানে রান্না করে খেতে পারা যায়, তাহলে খরচা কম হয়। আমরা ভেলোরে তো এইরকম জায়গা, এইরকম একটা হোটেলে ছিলাম। যে কোনো কমেন্টগুলো প্রথমে আমার চোখে পড়লো, তারপরে আমি ব্লগটা দেখলাম। তো যে কোনো কমেন্ট থেকে এটাই বোঝা যাচ্ছে যে তোমরা আগে থেকে খোঁজ খবর নিয়ে সেই জায়গাটা সম্বন্ধে ওয়েল ভার্সড হয়ে যাওনি কেন? এখন গুগল থাকায় পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়, এরকম কেন করা হচ্ছে? ইজ ইট ইন্টেনশনাল? এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে? পরে কমেন্টটা শোনো, 3 days ধরে তো ট্রেনে শুয়ে শুয়ে গেছো, তাও রেস্টের দরকার কি? 3 দিন ধরে ট্রেনে শুয়ে গেছো, তাহলে আর হোটেলে গিয়ে রেস্ট করার কি দরকার? আগে বাচ্চা নিয়ে গিয়ে ডাক্তারকে দেখিয়ে নাও, কি বলে, তারপর না হয় রেস্ট করবে। সিপি ব্লগসকে আমি অনেক দিন ধরে ফলো করছি, কিন্তু সিপি ব্লগ সম্বন্ধে আমার ভিডিও করার ইচ্ছে থাকে না, কারণ একটি অসুস্থ ছেলের মাকে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না। যদিও উনি নিজে কিন্তু কন্ট্রোভার্সি ইনভাইট করেন অনেক ক্ষেত্রেই। সেই লাইফটা মনে আছে, কেঁদে কেটে কী কাণ্ড করেছিলেন? স্পষ্ট বোঝা যায় উনি কন্ট্রোভার্সি ইনভাইট করছেন, কারণ ব্লগারদের কি ধারণা হয় জানো তো, কন্ট্রোভার্সি থাকলে তবেই তারা চর্চায় থাকবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ট্রেডি সোয়াদ বলে একটি ব্লগ আমি প্রায়ই দেখি, রোজই দেখি, প্রবাসী ঘরকন্যা আমি রোজ দেখি। এই সমস্ত ব্লগগুলোতে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি করার দরকার হয় না, ওরা কিন্তু চর্চায় আছেন। ঠিক আছে, তো
যাই হোক, সব থেকে আমার অদ্ভুত লাগছে অ্যাকচুয়ালি ওয়াইটিতে ঠকাবার লোক তো প্রচুর আছে। দেখুন, জলনদীপকে নিয়ে আমি কন্টেন্ট করি, জলনদীপ আজকে কি কাণ্ডটা করলো, জন্মদিন 3বার বানালো, মানে একটা লাইভে করলো, একটা ভিডিও করলো, একটা মক জন্মদিন হলো, একটা কন্টেন্ট জন্মদিন হলো, দুটো তার জন্ম বার, একটা অরিজিনাল, একটা সার্টিফিকেটে আছে। মানে সিম্পল কন্টেন্ট করা, রেভিনিউ আর্ন করা, ডিজিটালি ভিক্ষে চাওয়া, এই সমস্ত ফন্দি ফিকির, বুঝতে পারছেন তো। তার উপর ইন্দিরা দেবী যে কাণ্ডটি করে গেছেন এবং এখনও যে কাণ্ডটি করে চলেছেন, কাউকে বিশ্বাস করাই যায় না। মানে নিজের চরিত্র বেঁচে এরা আর্ন করে। সুতরাং মনের কোণে কোথাও যেন একটা সন্দেহ উঁকি মারে যে এই ধরনের একটা ব্লগ পোস্ট করার মানে কি। এতে তো নিজের মূর্খামিটা বোঝানো হচ্ছে যে দেখো আমি কত বড় মূর্খ। ঢাক পিটিয়ে কেউ নিজের মূর্খামিটা বোঝায়? একটা ছোট গ্রাম থেকে ওনারা গেছেন, সঙ্গে একটি অসুস্থ ছেলে। বারবার উনি বলছেন যে আমাদের কাছে প্রতিটি পয়সা এখন অত্যন্ত মূল্যবান। কিছুদিন আগে ওনার যে দুটো চ্যানেল, যে চ্যানেলটায় উনি বারবার ঢাক পিটিয়ে বলেন যে এখানে কোনো কন্টেন্ট নেই, কোনো দিন রেসিপি দিচ্ছেন, কোনো দিন বাংলাদেশের পিঠের দেখাচ্ছেন কিভাবে বানায়, কোনো দিন বা লাইভ করে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করছেন, সেইবার বলেন যে এই চ্যানেলে আমি কি কন্টেন্ট দেবো, কন্টেন্ট দিতে গেলে আমার পয়সা লাগবে, পয়সা এখন আমি ইনভেস্ট করতে চাইছি না। এইরকম টাইট বাজেট নিয়ে গেলে তারা বাড়িতে একটা ছক কষে যাবে না, যেখানে পুরো পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয় গুগলের জন্যে। গুগল ম্যাপ রয়েছে, পুনে শহরটা তো মানে বাড়িতে বসে ওদের চষে ফেলার কথা। গুগল ম্যাপ থেকে দেখে যেখানে আমাদের ক্লিনিক, সেই ক্লিনিকের আশেপাশে কোন হোটেল, এমন হোটেল নেব যেখান থেকে যাতায়াত ভাড়াটা মিনিমাম, যদি পায়ে হেঁটে যাওয়া যায় তো আরও ভালো। হ্যাঁ, ছেলেটা অসুস্থ, খুব একটা তাকে যদি জোর দিতে না চাওয়া যায়, তার 20-30 টাকা রিক্সা ভাড়ার মধ্যে হয়ে যাবে। এইরকমভাবেই তো লোকে যায়। আর অসুস্থ চিকিৎসা তো ছেড়ে দিন, লোকে পুরী বেড়াতে যায়, দীঘা যায়, আগে থেকে সমস্ত কিছু ছক করে যায়। আমরা যাই, আমাদের বাড়ি থেকে স্টোন থ্রো ডিস্টেন্স, 2-2.5 ঘন্টার মধ্যে হরিদ্বার পৌঁছে যাওয়া যায়। আমরা বাড়ি থেকে হোটেল বুক করে যাই, খুব সুবিধে হয়, হোটেল বুক করে যাই। তারপরে এই যে গোয়া বেড়াতে গেছিলাম, সেখানে হোটেল বুক করা ছিল, ট্যুরিজমের টাইম ওটা, এবং হোটেল থেকে গাড়ি পাঠায় অনেক সময় যদি সেরকম হোটেল পাওয়া যায়। তারপরে অনেক সময় কি হয়, এই যেমন আমার ছেলে যখন ছোট ছিল তখন আমরা দুজনে, ধরুন একটা সিঙ্গেল রুম বুক করলাম, আমরা দুজনে একটা খাটে, বাচ্চা নিয়ে শুলে কিন্তু সে খাট হতো না। একটা খাটে দুজনে বেশ ভালোভাবে হয়ে যায়, কিন্তু 2.5 জনের হয় না। আবার ওকে একা ঘরেও শোয়ানো যাবে না, আগে থেকে বুক করলে এই সমস্ত ব্যবস্থা হয়। ও একটা বেড বা একটা ধরুন আপনার ম্যাট্রেসের ব্যবস্থা তারা করে দিল, এরকম অনেক কিছু করা যায়। কারণ এমন কন্ডিশন হয় 2টো রুম নেওয়া যায় না, অথচ একটা খাতে 2.5 জনের হয় না, এরকম অনেক কেস আছে, বুঝতে পারছেন তো। বাড়ি থেকে লোকে ব্যবস্থা করে যায়, ওখানে গিয়ে কত রকম কাণ্ড হতে পারে। একটা অটোওয়ালা বলল, অটোওয়ালাটা যখন বলল তক্ষণই তো মিলিয়ে নেওয়া যেত, তক্ষণই গুগল দেখে তো মিলিয়ে নেওয়া যেত যে ও ঠিক বলছে কি না। অপর শহরে একটা অপরিচিত লোককে ভরসা কেউ করে, যেখানে নিজেদের পকেটের এইরকম টান অবস্থা। আমি বলছি না ওনাদের টাকা নেই, কিন্তু ওনাদেরই কথা এটা যে আমরা এখন আননেসেসারি খরচা করতে চাইছি না, সেখানে এরা মূর্খামি করে কেউ, এবং সেইটি ঢাক পিটিয়ে ব্লগে কেউ বলে। কেন বলা হলো এটা? এটা কি কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করা হচ্ছে? আয়ুষ সোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, ভগবানের কাছে কামনা রইল। কিন্তু এরকম ফালতু কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করে কি লাভ হবে? এতে কি সত্যি ভিউ বেশি হয়?